should we wait for 1 or 2 minutes to join more people? স্যার আপনি শুরু করে দেন স্যার। Okay. আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করার কথা ছিল, আমাকে শিডিউল যেটা আগে পাঠানো হয়েছিল যে আমি অ্যাবডোমিনাল ওয়াল হার্নিয়া নিয়ে কথা বলবো, বাট ইট ডাজ নট লুক সাউন্ড টু মি দ্যাট আমি একটা কোলোরেক্টাল সার্জারি শুরু করেছিলাম, মাঝখান থেকে এটা শেষ না করে starting a new topics, will not you give you the what you call it, the sequential যে ধারাবাহিকতা, এটা it will not be maintained. That's why I'll finish colorectal surgery first in with this sequential classes, and after that I'll go on to other topics that has been given to me. এরকম না হলে আপনার দেখা যাবে যে যদি আমরা শুধু বারবার করে টপিকস চেঞ্জ করি তাহলে খাপ ছাড়া হয়ে যাবে পড়া। আপনারা কি বলেন? জি স্যার। আমরা ইয়া করে আগে এক সাইড থেকে শেষ করি, শেষ করার পরে তারপরে আমরা অন্য যেগুলো আছে সেগুলো পড়বো, ঠিক আছে? সো আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে অ্যানাটমি অফ দি কোলোরেক্টাম এন্ড অ্যানাস এন্ড কোলন বলেছিলাম। আমি সাথে রেকটাল প্রোলাপস পড়াই দিয়েছিলাম। রেকটাল প্রোলাপস কিন্তু ইম্পর্টেন্ট না, রেকটাল প্রোলাপসের কোশ্চেন কিন্তু আপনাদের বোথ রিটেন এন্ড ভাইভা দুইটাতেই আসে ইন ডিফারেন্ট কন্ডিশনে, ডিফারেন্ট আপনার জায়গায় দেখবেন এগুলো আপনি ফেস করবেন। আমরা আজকে আরো দুইটা বিনাইন, আমাদের প্রথমে আছে হচ্ছে যে বিনাইন কোলোরেক্টাল ডিজিজ পড়া শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা একটা দুইটা ক্লাস ম্যালিগন্যান্সির উপরে আলোচনা করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। So I will start sharing my screen. Is my screen visible to you? Yes, sir. So our today's concern of topics is hemorrhoid. It's very important. আমরা এটা পড়ার পরে আর একটা ইন্টিগ্রেটেড লেকচার করব পার রেক্টাল ব্লিডিং এর উপরে। আমি ওইটা অন্যান্য ব্যাচে প্রথমে পড়াইছি আপনাদেরকে। আমি প্রথমে পড়াইতে যায় দেখছি যে আমি যদি এই পড়াটা লাস্টে, এই ক্লাসটা লাস্টে করাই তাহলে স্টুডেন্ট ক্যান টেক দি থিংস ভেরি নাইসলি। আদারওয়াইজ দেখা যায় যে আপনার এটা কিছু অংশ ধরা যায়, কিছু অংশ ধরা যায় না। এই জন্য ওই ক্লিনিক্যাল সিনারিওটা আমি পার রেক্টাল ব্লিডিং এর এই পড়াগুলো শেষ হলে তারপর লাস্টে পড়াবো। সো বাই ডেফিনিশন, এই ডেফিনেশনটা হেমোরয়েডের অনেক আগে ছিল। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে এই ডেফিনেশন দুইটা জিনিসের, তিনটা জিনিসের ডেফিনেশন একদম এক ছিল। abnormal dilatation, tortuation, elongation of the hemorrhoidal plexus is hemorrhoid. Abnormal dilatation, tortuation and elongation of the pempniform plexus of vein is the varicose vein, varicocele. Abnormal dilatation, tortuation and elongation of the lower leg vein is the varicose vein. এই তিনটা সংজ্ঞা still this definition is same, although the pathophysiology of the hemorrhoid has changed. আমরা তাহলে বোঝা গেল ঘটনাটা
যে যদি হেমোরয়েডাল প্লেক্সাস, আমরা সেদিন আপনাদেরকে দেখাইছি, এই হেমোরয়েডাল প্লেক্সাস হচ্ছে সুপিরিয়র রেকটাল আর্টারির ব্রাঞ্চিং এর সাবমিউকোজাল কিছু প্লেক্সাস ইন দি অ্যানোরেক্টাল রিজন, ইন দি অ্যানাল ক্যানেল, সেই জায়গা থেকে এই ভেসেলগুলো কি হয়, ডায়ালেটেশন হয়, টর্চুয়েশন হয়, ইলংগেশন হয়। এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা ছিল বেসিক্যালি ভাস্কুলার থিওরির উপরে একটা ডেফিনেশন, যদিও এখন এই ডেফিনেশন, এই থিওরি অফ হেমোরয়েড হ্যাজ চেঞ্জ। নাও what are the predisposing factors that contribute for the occurrence of this hemorrhoid? Of course hereditary plays a role। দেখবেন এরকম ধরনের রোগীরা নিজেরাই এসে বলে যে স্যার আমার এই রোগটা আমার বাবার ছিল, আমার এই রোগটা আমার দাদার ছিল। The next things is the anatomical features of the human being। দেখেন this hemorrhoid is the very less frequent or does not happen in four-footed animal। যারা চার পায়ে হাঁটে তাদের এই হেমোরয়েড দেখা যায় হয় না। কেন হয় না? কারণ the traction of the gravity is less for them, but for human being যে দুই পায়ে যারা হাঁটে তাদের এই ট্র্যাকশনের কারণে of the gravity একটা ট্র্যাকশন থাকে। That's why something which is loosened, something which is abundant, something which that comes through if it got any chance or any path to come। তারপর হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস। নিউট্রিশনাল স্ট্যাটাস ইজ এ ফ্যাক্টর। দেখা যায় যে ওবেস পেশেন্ট যারা, তাদের কনস্টিপেশন থাকে, কনস্টিপেশন বেশি থাকলে তখন এটা আপনার হেমোরয়েডটা বের হয়ে আসে। আবার দেখা যায় যারা একেবারে লিন এন্ড থিন, স্কিন অ্যান্ড বোন কন্ডিশন যাদের, অথবা ক্যাকেকশিক পেশেন্ট যারা, অথবা নিউট্রিশনাল ইম্পেয়ারমেন্ট আছে যাদের, তাদের সাবমিউকোজাতে আমরা জানি যে অ্যানোরেক্টাল রিজনে সাবমিউকোজাতে ফাইব্রাস টিস্যু থাকে, কোলাজেন থাকে, দ্যাট হোল্ডস দি মিউকোজা। ওই ফাইব্রাস টিস্যু বা কোলাজেন গুলো উইক থাকে বা তৈরি হয় না অথবা কম থাকে, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে আপনার রেকটাল অ্যানাল রেকটাল মিউকোজাটা নিচের দিকে নেমে আসতেছে। ক্লাইমেট হ্যাজ সাম ইনফ্লুয়েন্সেস। এটা দেখা যায় যে আপনার এই যে সমস্ত দেশে আমাদের মতো ক্লাইমেট, যে সমস্ত দেশে এই সমস্ত এরিয়াতে, বিশেষ করে আপনার সাউথ ইস্ট এশিয়ান রিজনের একটা অংশ, ওয়েস্টেও এটার ইনফ্লুয়েন্সটা কম না। কনস্টিপেশন, as I have told you, coughing is a factor that predisposed to the formation of hemorrhoid, but it is very less important. Now pregnancy and obesity. Obesity, I have told you already the reason. Pregnancy, it is the causes of hemorrhoid in multiple ways। কিরকম? প্রেগন্যান্সিতে আপনার দেখা যায় যে ভেনাস রিটার্ন, বিকজ অফ দি ইউটেরাস দি ভেনাস রিটার্ন ইজ রিডিউসড। ভেনাস রিটার্ন যদি রিডিউসড হয় তাহলে হেমোরয়েডাল প্লেক্সাসের ওখানে কিছুটা আপনার দেখা যায় যে ভেনাস রিটেনশন হয়, ডায়ালেটেশন হয়। তারপরে হইতেছে আপনার কিছু ফ্লুইড রিটেনশন থাকে ইন দি প্রেগনেন্ট পেশেন্ট, প্রেগনেন্ট ওমেন। এন্ড প্রেগনেন্সিতে দেখা যায় একটা লোকাল ইফেক্ট অন দি রেকটামও থাকে। all this and also the constipation, all this contribute for the formation of hemorrhoid। ক্লাইমেট বলতে হচ্ছে যে আপনার দেখা যায় যে সমস্ত দেশে উষ্ণ খুব বেশি হলে সেই সমস্ত জায়গায় কি হয়, তাদের পার্সপিরেশন বেশি হয়। পার্সপিরেশন বেশি হলে বডি ফ্লুইডের ঘাটতি হয়, কনস্টিপেশন বেশি হয়। অ্যাকচুয়ালি দিস ক্লাইমেট, ওবেসিটি, তারপরে হচ্ছে আপনার নিউট্রিশনাল স্ট্যাটাস, ফুড হ্যাবিট, এগুলো অল রিলেটেড টু কনস্টিপেশন। আর কিছু কিছু ক্ষেত্রে ক্লাইমেটের চেঞ্জের কারণে যে ডিজিজ গুলো হয়, the cause is very much unknown, that is idiopathic। বোঝা গেছে? হ্যালো, ওকে, ফাইন। নাও আমরা যে বললাম যে রেকটাল ভাস্কুলার পেডিকেলটা অথবা হেমোরয়েডাল প্লেক্সাসটার নিচে এটা ছিল হচ্ছে ভাস্কুলার থিওরি। কিছু কিছু সময় দেখা গেছে যে কিছু একটা জিনিস নিচে নেমে আসছে, বাট
ব্লিডিং হইতেছে না, সেটাও কিন্তু আপনার হেমোরয়েডাল ডিজিজ। তাহলে তখন দেখা গেল যে না, হ্যাঁ আমরা এই থিওরিটা তখন বাদ দিয়ে দিলাম। এই থিওরিটা বাদ দিয়ে দিলে আপনারা যদি এই ছবিটা দেখেন, দিস ইজ এ ক্রস সেকশন জাস্ট এট দি অ্যানাল ক্যানেল। এখানে দেখেন এই যে সুপিরিয়র রেকটাল আর্টারি সাবমিউকাসে প্লেক্সাস করছে না, তাহলে দিস আর দি হেমোরয়েডাল প্লেক্সাস বা সুপিরিয়র হেমোরয়েডাল প্লেক্সাস। এই সুপিরিয়র হেমোরয়েডাল প্লেক্সাস এটা কিন্তু আপনার দেখা যায় যে টর্চুয়েশন এলঙ্গেশন হয়ে অ্যানাস দিয়ে বের হয়ে আসছে। আবার এইটা ভাস্কুলার থিওরির অংশ ছিল। তারপরে বলা হলো যে না, এটা হলো অ্যানাল কুশন। যেটা অ্যানাল কুশনটা কি, অ্যানাল কলাম আপনাদেরকে দেখাইছি, মনে আছে আপনাদের অ্যানাল কলাম? ক্যান ইউ ফলো মাই কার্সার? অ্যানাল কলামটা এই তিনটা জায়গায় একটু হাইপারট্রফিড হয়। এই অ্যানাল কুশনের কারণেই আমরা নর্মাল অবস্থায় যে আপনার ফিসেসটা বা অ্যানালটা বন্ধ থাকে, বা ফ্ল্যাটাসটা নর্মাল অবস্থায় এর নিচে নামতে পারে না, একেবারে এরকম ভাবে করে বন্ধ হয়ে যায়। সো দেখা যায় তারা বলছে যে অ্যানাল কুশন থিওরি বলছে যে ক্রনিক কনস্টিপেশন অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টরের কারণে এই অ্যানাল কুশন অ্যানাস দিয়ে বের হয়ে আসে। এই গেল একটা থিওরি ছিল। আর একটা থিওরি তারা বলছে যে না, এইখানে যে ঘটনাটা ঘটে, এই যে সাবমিউকোজা আছে, এই সাবমিউকোজার এই জায়গাটায় কোলাজেন বা ফাইব্রোসিস থাকে। এই কোলাজেন বা ফাইব্রোসিস গুলো ডিস্ট্রাকশন হয়ে যায় ক্রনিক কনস্টিপেশনের কারণে। ক্রনিক কনস্টিপেশনের কারণে দেখা যায় মিউকোজা একবার বের হয়ে আসে, একবার ভিতরে ঢোকে, একবার বের হয়ে আসে, একবার ভিতরে ঢোকে। এভাবে করে করে আপনার এখানে ডিস্ট্রাকশন হয়। ডিস্ট্রাকশন হওয়ার ফলে হেমোরয়েড হয়। আপনাদের এই প্যাথোফিজিওলজি আর এটা এতটুকু জানলেই চলবে। নেক্সট কাম টু দি ক্লাসিফিকেশন। হাউ কুড উই ক্লাসিফাই দিস হেমোরয়েডাল ডিজিজ? দেখা গেছে আমরা এটা দুই ধরনের ক্লাসিফিকেশন করি। একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন কি রকম? অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে, আপনাদের যদি মনে থাকে আমরা আপনাদেরকে এই অ্যানাটমিতে বলেছিলাম ডেন্টেড লাইন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। এই ডেন্টেড লাইনের উপরে অ্যানাসের ভাস্কুলার সাপ্লাই একরকম, ডেন্টেড লাইনের নিচে একরকম। ডেন্টেড লাইনের উপরে যে হেমোরয়েডাল প্লেক্সাস থাকে তাকে বলে সুপিরিয়র হেমোরয়েডাল প্লেক্সাস। যদি সুপিরিয়র হেমোরয়েডাল প্লেক্সাসটাকে এরকম টর্চুয়েশন ইলংগেশন এবং ডায়ালেটেশন হয়ে হেমোরয়েড তৈরি হয়, তাকে বলা হয় ইন্টারনাল হেমোরয়েড। আর আরেকটা হেমোরয়েডাল প্লেক্সাস আপনাদেরকে বলেছিলাম আমি, ইনফিরিয়র হেমোরয়েডাল প্লেক্সাস, that is the branch of internal pudendal artery or inferior rectal artery which is a branch of internal pudendal artery। এই ধরনের যদি বাইরে থেকে এটা ডিস্টেনশন হয় ভেসেলটার এবং টর্চুয়েশন হয়, তাহলে সেটা হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড। internal hemorrhoid and external hemorrhoid. Internal hemorrhoid arises from the superior hemorrhoidal plexus. External hemorrhoid arises from the external hemorrhoidal plexus অথবা inferior hemorrhoidal plexus. আর according to the grade আমরা, or according to the level of protrusion of the mass or hemorrhoidal mass, আমরা এটাকে আরো 4টা ভাগে ভাগ করি। 5টা নম্বর ভাগটা নতুন যোগ করা হয়েছে। Can you see this slide? Can you appreciate this slide? Hello? Yes, sir. Yes, sir. So this is the dentate line. This is the dentate line. If this hemorrhoid occurs above the dentate line, this is internal hemorrhoid. If it is below this dentate line, it is external hemorrhoid. Now, according to the prolapse of the pile mass or protrusion of the pile mass, this hemorrhoid can be graded clinically again by in 4 types or 4 grades. Grade 1, the patient only complains of bleeding. There is no protrusion of anything. If you inspect the anus, you will get nothing to you will not get any pile mass on external examination. So in grade 1, patient has only bleeding. In grade 2, along with the bleeding, this pile mass comes out through the anus. This pile mass comes out through the anus, but it reduces spontaneously. It reduces when the patient finishes the defecation, when the patient finishes, or when the what we call it, the straining factor is removed, then this hemorrhoid all spontaneously goes inside. This is grade 2 hemorrhoid.
Grade 3 hemorrhoid is that the piles mass comes out through the anus and it remains until the patient pushed it inside by himself. যতক্ষণ পর্যন্ত পেশেন্ট এটাকে নিজে ভিতরে না ঢুকায় ততক্ষণ পর্যন্ত এটা বের হয়ে থাকে। This is grade 3. Grade 4 hemorrhoid is that it does not goes inside anyway, always it remains in the outside. This is grade 4 hemorrhoid. And আরেকটা বলা হয় grade 5, যখন এটা বাইরে বের হয়ে থ্রম্বোজড হয়ে যায়, থ্রম্বোজড পাইলস অথবা থ্রম্বোজড হেমোরয়েড, সেটাকে ইদানিংকালে গ্রেড 5 বলা হয়। এটা কিছু বই খাতায় আসছে। তাহলে পেশেন্টকে এরকম ভাবে জিজ্ঞেস করলেই আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। রক্ত যায়? হ্যাঁ রক্ত যায়। পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়ে আসে? হ্যাঁ বের হয়ে আসে। এটা কি নিজে নিজে ভিতরে ঢুকে যায় পায়খানার পরে, না হাত দিয়ে ভিতরে ঢুকায় দেওয়া লাগে? যদি নিজে নিজে ভিতরে ঢুকে যায় বলে পেশেন্ট, তাহলে গ্রেড 2 হেমোরয়েড। যদি নিজে নিজে, তাহলে প্রথম থেকে আসি, যদি বলে শুধুমাত্র ব্লিডিং, কিছু বের হয়ে আসে না, গ্রেড 1 হেমোরয়েড। যদি বলে কিছু বের হয়ে আসে, নিজে নিজে আবার ভিতরে ঢুকে যায়, গ্রেড 2 হেমোরয়েড। যদি বলে বের হয়ে আসে, আমি পায়খানা শেষ করে, আমি ডেফিকেশন শেষ করে আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকাই দিই, গ্রেড 3 হেমোরয়েড। যদি বলে এটা সব সময় বাইরে থাকে, গ্রেড 4 হেমোরয়েড। আপনি এক্সামিনেশন করে যদি দেখেন এটা কালো হয়ে গেছে, that is grade 5 hemorrhoid, that is thrombus hemorrhoid. Next, how does this patient present? Very obviously this patient present with bleeding, and many times in few occasion the patient may present with a lump at the anus. স্যার গ্রেড 5 টা একটু আবার বলুন। গ্রেড 5 গ্রেড 5 হচ্ছে এটা প্রোট্রুশন হয়ে দেখি, এই যে দেখি, না রে এখানে নাই। ঠিক আছে, আমার কাছে আমি একটা ছবি আপনাদেরকে নেক্সট ক্লাসে গ্রেড 5 এর দেখাবো। গ্রেড 5টা হচ্ছে যখন হেমোরয়েডটা পার্মানেন্টলি বের হয়ে থাকে এবং থ্রম্বোজড হয়ে যায়, স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যায়। বুঝতে পারছেন? জি স্যার। মানে কমপ্লিকেশন যখন ডেভেলপ করে, when the hemorrhoid got complicated by thrombosis and by strangulation, তখন এটাকে বলা হয় গ্রেড 5 হেমোরয়েড। পরিষ্কার? জি স্যার। Okay, fine. Then how does this patient present? This patient usually present with bleeding most of the cases, but occasionally the patient may present only lump in the anus, and যখন এই লাম্পটা বাইরে বের হয়ে আসে তখন অ্যানাসের স্ফিংটার মেকানিজমটা একটা নিপিং করে। এটাকে অ্যানাসে দেখবেন কোনো কিছু দিলেই কিন্তু অ্যানাস কন্ট্রাকশন করে। অ্যানাসের ওখানে যদি কোনো ফরেন বডি কিংবা কিছু যায়, একটা সেন্সেশন অ্যানাস কিন্তু সবসময় কন্ট্রাক্ট করে ওটাকে বের করে দিতে থাকে। এই যে যদি কন্ট্রাক্ট তখন যখন এরকম পাইল মাসটা অ্যানাসের একদম ঠিক মুখে চলে আসে বা অ্যানাসে চলে আসে, অ্যানাল ক্যানেল থেকে বের হয়ে, তখন অ্যানাস ওটাকে চাপ দিয়ে ধরে। এখন যদি ডেন্টেড লাইনের নিচের অংশে এরকম একটা চাপ দিয়ে ধরে, তাহলে দ্যাট উইল বি পেইনফুল। তারপরে হইতেছে আপনার ইচিং অর প্লুরাইটিস, অলমোস্ট সেম থিং। আপনার এখানে এরকম যে অ্যানাল কুশনটা ছিল, যে এখান দিয়ে কিছু সিপেজ অথবা কিছু সিক্রেশন, দেখবেন অনেক পেশেন্ট এসে কমপ্লেইন করবে যে তার অ্যানাল রিজনটা ওয়েট থাকে, ভেজা ভেজা লাগে। কেন এরকম ভেজা ভেজা লাগে? 2-3টা কারণ। এক, তার নর্মাল বডির টেম্পারেচারের ইসের কারণে ঘাম হইতে পারে। আর অনেক সময় দেখা যায় সিপেজ হয়, কিছু কিছু অ্যানাল সিক্রেশন কোনো সময় এরকম যাদের পাইলস আছে তারা ধরে রাখতে পারে না, কারণ অ্যানাল কুশনটা ডিস্টারবেন্স হয়। অ্যানাল কুশনের কাজ ছিল ওইরকম সিপেজ গুলোকে প্রিভেন্ট করা, অ্যানাল কুশন সেই কাজটা করতে পারে না। তখন এখানে কন্টিনিউয়াস একটা ওয়েট এনভায়রনমেন্ট থাকে, আর কন্টিনিউয়াস ওয়েট এনভায়রনমেন্ট বা ভেজা থাকলে বিশেষ করে অ্যানাসে এবং অ্যাক্সিলার এই সমস্ত জায়গায় দেখবেন যে ইচিং হয়, বা এরকম ধরনের অনেক সময় দেখা পেশেন্ট কমপ্লেইন করে অ্যানাসে খুব চুলকায়। তখন তারা কি করে, কোয়াকের কাছে যায়, কৃমির ওষুধ খায়, যায় আমার মনে এটা কৃমির কারণে চুলকাইতেছে। আর অফকোর্স if anything comes out through the anus or there is itching, definitely the patient will be in discomfort. আমরা how could we should assess this patient? Yes স্যার, পেন কি সবগুলো গ্রেডেই থাকবে স্যার? না, সবগুলো গ্রেডে পেইন থাকবে না। যেই গ্রেডটাতে বের হয়ে আসবে এবং ভিতরে ঢুকে যাবে অথবা বের হয়ে আসে বাইরে থাকে, ইউজুয়ালি গ্রেড 1, 2 and 3 এই দুইটাতে থাকে। গ্রেড 2 তে সবচেয়ে বেশি থাকে। যে পাইলস মাসটা বের হয়ে আটকায় গেছে তখন খুব পেইন হয়। কিন্তু আবার আপনার দেখা যায় যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পেইন কিছু কিছু ক্ষেত্রে প্রচন্ড হয়,
আর বাকিটা কিন্তু একটা ডিসকমফোর্ট, যে অ্যানাল রিজন দিয়ে কিছু বের হয়ে রয়েছে, সো দ্যাট ইজ এ ডিসকমফোর্ট টু দি পেশেন্ট। আবার আর একটা ডেঞ্জারাস থিংস আছে, যদি মনে করেন যে পেশেন্ট বলতে 2 দিন এমন ব্যথা ছিল, কবিরাজের কাছে যে ওষুধ খাইছি, পাতা লতা খাইছি, এখন আর ব্যথা নাই, ইট ডাজ নট মিন আপনি বুঝেন না যে ভালো হয়ে গেছেন। কাপড়টা উঠায় দেখেন পেশেন্টের, দেখবেন এটা স্ট্র্যাঙ্গুলেশন হয়ে পচে গেছে, এই কারণে আর কোনো ব্যথা নাই। সো দিস থিংস শুড বি ইন্টারপ্রিটেড ভেরি মাচ কেয়ারফুলি, পেইন অর নো পেইন। এই জিনিসটা কিন্তু পেটে ব্যথার ক্ষেত্রে সত্য। আমি জানি না আপনাদেরকে অ্যাকিউট অ্যাবডোমেন কে পড়াইছে। একটা অ্যাকিউট অ্যাবডোমেনের পেশেন্ট ইফ কামস উইথ সিভিয়ার পেইন for few hours or for a day, after that the pain subside and but the patient is still ill looking and toxic, consider strangulation. তাহলে এই জন্য আপনার পেইনটা এই সমস্ত ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো হাউ উই কুড ইভালুয়েট, সো আমার পেশেন্টের হিস্ট্রিটা কিরকম ছিল, যে স্যার আমার পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হয়ে আসে এবং আমার আপনার এটা নিজে নিজে ঢুকে যায় অথবা বাইরে বের হয়ে থাকে, এরকম একটা হিস্ট্রি নিয়ে যখন পেশেন্ট আসে তখন আমাদেরকে জিজ্ঞেস করতে হয়। কি জিজ্ঞেস করতে হয়? কিছু হিস্ট্রি নিতে হয়। আমরা ওই যে যেমন হেরিডিটরি কথা বললাম সেরকম হিস্ট্রি নিতে হয়। আমাদেরকে হিস্ট্রি নিতে হয় যে আপনার কনস্টিপেশন আছে কিনা, আপনার রেগুলার পায়খানা হয় কিনা। আমাদেরকে হিস্ট্রি নিতে হয়, তার ফুড হ্যাবিটের হিস্ট্রি নিতে হয়, যে আপনি মেসে থাকেন না বাসায় থাকেন, মাংস বেশি খান না শাকসবজি খান। তারপরে হইতেছে আমাদেরকে হিস্ট্রি এই আপনার ব্লিডিংটার হিস্ট্রি নিতে হয়, যে আপনার এখান দিয়ে কেমন রক্ত যায়, ব্রাইট রেড ব্লাড যায় না অল্টার্ড ব্লাড যায়। আমাদেরকে হিস্ট্রি নিতে হয়, যদি পার রেক্টাল ব্লিডিং হিস্ট্রি পেশেন্ট বলে, আমাদেরকে হিস্ট্রি নিতে হয় আপনার এই রক্তটা কি বিফোর ডিফিকেশন যায়, অ্যালং উইথ ফিসেস যায় না আফটার ডিফিকেশন যায়। আমাদেরকে হিস্ট্রি নিতে হয় ওয়েদার আপনি যখন আপনার পেইনফুল ডেফিকেশন আছে কিনা, তাহলে অ্যালং উইথ পার রেক্টাল ব্লিডিং। আমরা এই কতগুলো হিস্ট্রি নিয়ে আপনাদেরকে পার রেক্টাল ব্লিডিং এর বলে দিতে পারবো যে whether the patient is suffering from which disease। তাহলে এভাবে করে আমরা হিস্ট্রি নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এক্সামিনেশন করা। আমরা এরকম ধরনের পেশেন্ট আসলে এক্সামিন আমাদের মূলত গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এক্সামিন করতে হয়। আমরা অ্যাবডোমেন এক্সামিন করে অ্যাজ পার্ট অফ দ্যাট আমরা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করব। ডিজিটাল রেক্টাল এক্সামিনেশনে আমরা উইল সি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং। তাহলে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করে আমরা বাইরেটা দেখবো, ইন্সপেকশন করে আমরা বাইরেটা দেখবো যে কোনো পাইলস মাস প্রোট্রুশন আছে কিনা কিংবা অন্য কোনো কিছু আছে কিনা। বাট ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, বাই ডুইং ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন you cannot identify grade 1 and grade 2 hemorrhoid. Grade 3 hemorrhoid, if you ask patient to strain, grade 3 hemorrhoid will come out. You can observe it very nicely. But grade 1 and grade 2 hemorrhoid you cannot observe. For that very things you cannot assess by DRE grade 1 and grade 2. For that you need to do an proctoscopy or anoscopy. Proctoscopy মানে তো rectum দেখা আর কি। তো এখনকার দিনে অ্যানোস্কোপি বলা হয়, কারণ হইতেছে যে প্রক্টোস্কোপ দিয়ে এই রেকটামের অংশ পুরোপুরি দেখা যায় না, এই জন্য এটাকে অ্যানোস্কোপ বলাই ভালো। তাহলে অ্যানোস্কোপি করে আমরা পাইল মাসটা দেখতে পারি, আর সাথে সিগময়েডোস্কোপিও করা যায় যদি আরেকটু উপরে দেখা যায়। আর একটা জিনিস হচ্ছে আমরা ওকেশনালি উই ডু কোলোনোস্কোপি। আমরা কেন কোলোনোস্কোপি করি আমরা আপনাদেরকে এটা বলবো যে হোয়াই উই ডু কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি করি আমরা এই কারণে, মনে করেন একটা পেশেন্ট পার রেক্টাল ব্লিডিং নিয়ে আসছে, আপনি দেখলেন যে আপনার পেশেন্টের এখানে পাইলসে ব্লিডিং এর কোনো লক্ষণ নাই, তাহলে আপনাকে ধারণা করতে হবে যে হ্যাঁ এই ব্লিডিংটা তাহলে উপর থেকে হইতে পারে। যদি এরকম ধারণা হয়, এই ব্লিডিংটা উপর থেকে হইতেছে, তাহলে আপনাকে কোলোনোস্কোপি করতে হবে। ফর হেমোরয়েডাল ডিজিজ, for not for all patient you need to do colonoscopy. আপনাকে কোলোনোস্কোপি করতে হবে if there are some sign। এই স্লাইডটা ছিল এখানে, আমি জানি না স্লাইডটা আমি আর খুঁজে পাচ্ছি না, কালকে অনেক খুঁজলাম। রেড ফ্ল্যাগ সাইন বলি আমরা, আপনারা যদি খাতা কলম থাকে একটু লিখে নেন যে হেমোরয়েডাল ডিজিজের ক্ষেত্রে কখন কখন কোলোনোস্কোপি করি আমরা। হেমোরয়েডাল ডিজিজের ক্ষেত্রে যদি অ্যাবভ 50 ইয়ার্স বয়স হয় পেশেন্টের, অবশ্যই আপনাকে কোলোনোস্কোপি করতে হবে। যদি এই পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি অফ কোলোরেক্টাল ম্যালিগন্যান্সি থাকে, তাহলে অবশ্যই আপনাকে
কোলোনোস্কোপি করতে হবে। যদি এই পেশেন্টের রিসেন্ট লস অফ ওয়েট থাকে, যে হ্যাঁ আমার পার রেক্টাল ব্লিডিং এর সাথে আমার ওয়েট লস আছে, অবশ্যই অবশ্যই আপনাকে কোলোনোস্কোপি করতে হবে। এইগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন, যেখানে হেমোরয়েডাল ডিজিজের সাথে আমরা কোলোনোস্কোপি করে থাকি। আরেকটা হচ্ছে যদি এই পেশেন্টের হেমোরয়েডাল ডিজিজের থাকে সাথে অল্টারেশন অফ দি বাউল হ্যাবিট থাকে, এইগুলো থাকলে অবশ্যই 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 এই সমস্ত পেশেন্টের কোলোনোস্কোপি আমাদেরকে করে নিতে হবে। সো দিস আর দি হ্যালো 3 নম্বরটা স্যার বলেন একটু। 3 নাম্বারটা হচ্ছে ওয়েট লস বলেছি, ওয়েট লস, পার রেক্টাল ব্লিডিং উইথ ওয়েট লস। স্যার আবার একটু বলতেন। 4 নাম্বারটা অল্টারেশন হবে। প্রথমে হচ্ছে এজ, বয়স, যদি 50 এর উপরে হয় তাহলে কোলোনোস্কোপি করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে হেরিডিটি, ফ্যামিলি হিস্ট্রি অফ কোলোরেক্টাল ক্যান্সার, যে হ্যাঁ আমার বাপ দাদা কোলোরেক্টাল ক্যান্সারে মারা গেছে, তাহলে কোলোনোস্কোপি করতে হবে। 3 নাম্বারটা হচ্ছে ব্লিডিং এর সাথে ওয়েট লস আছে, তাহলে কোলোনোস্কোপি করতে হবে। 4 নাম্বারটা হচ্ছে অল্টারেশন অফ দি বাউল হ্যাবিট আছে ব্লিডিং, পার রেক্টাল ব্লিডিং এর সাথে, তাহলে আপনাকে কোলোনোস্কোপি করতে হবে। হয়েছে? ওকে, সো এটা আমি কি করলাম, এই পরীক্ষাগুলো করে আমি ইভালুয়েট করলাম আমার পেশেন্ট কোন ধরনের গ্রেডে সাফার করতেছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 or grade 5, because treatment depends upon this grading. এখন আমরা এটার কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে দেখেন। আমরা বলছি যে যখন পার রেক্টাল ব্লিডিং এর ইয়াটা আমরা পড়বো, তখন এই জিনিসগুলো আপনাদের জন্য একেবারে গোছায় ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু একটু দেখার জন্য মনে রাখেন। দেখেন একদম টপ লেফট হ্যান্ড সাইডে একটা পলিপ আছে, পলিপ থেকেও কিন্তু ব্লিডিং হয়। পলিপস আর নট হেমোরয়েড, সো রেক্টাল পলিপ ইজ এ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর হেমোরয়েডাল ডিজিজ। মাঝখানেরটা দেখেন, ইট ইজ দি malignancy, colorectal rectal malignancy. It can cause rectal bleeding, and many a times আমরা একটা জিনিস আপনাদেরকে বলি, হেমোরয়েডাল ডিজিজ যখন আমরা দেখি, আমরা বলি যে ওই যে পাইল মাসগুলো 3, 7 and 11 o'clock পজিশনে বের হয়, কারণ ওই হেমোরয়েডাল প্লেক্সাসটা, আর্টারিটা একটা ক্লক ফেস যদি আমরা করি অ্যানাসকে, ক্লক ফেস, অ্যানাসের ওখানে যদি একটা ঘড়ি দিয়ে দেই, তাহলে 3, 7 and 11 o'clock পজিশনে বের হয়। এখন আপনি পেশেন্টকে পজিশন করে দেখলেন, এটা কিন্তু লিথোটমি পজিশনের 3, 7 and 11, আপনি পেশেন্টকে পজিশন করে দেখলেন এর হেমোরয়েডটা 5 o'clock পজিশনে, এর হেমোরয়েডটা 10 o'clock পজিশনে, তখন আপনি চিন্তা করবেন এটা তো অ্যাবনর্মাল পজিশন ফর হেমোরয়েড। তখন দেখা যায় এই হেমোরয়েডটা সেকেন্ডারি হেমোরয়েড হয়। সেকেন্ডারি হেমোরয়েড কি জন্য হয়? এরকম যদি রেক্টাল ক্যান্সার থাকে, সেই ক্যান্সার উপর থেকে চাপ দিয়ে মিউকোজাকে বের করে দেয়, এটা হলো সেকেন্ডারি হেমোরয়েড। তাহলে হেমোরয়েড আদার দেন নর্মাল পজিশন যদি হয়, তখনই আপনাদেরকে এর ভিতরে কিছু আছে কিনা, এটা ম্যালিগনেন্স কিনা এটা চিন্তা করতে হবে। পার্শিয়াল রেক্টাল প্রোল্যাপস বা ইনকমপ্লিট রেক্টাল প্রোল্যাপস ক্যান মিমিক দি ফিচার্স অফ হেমোরয়েড, এদের ব্লিডিংও থাকে, আবার এরকম ধরনের প্রোট্রুশনও থাকে। ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইট ভেরি কেয়ারফুলি। কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? দেখেন হেমোরয়েডের যদি আপনি দেখেন, আমরা একটু পিছনের ছবিতে যাই, হেমোরয়েডে দেখেন আপনি, দেখা যায় আমার দেখা যায়, কাটসেট দেখা যায়, দেখেন এই ছবিটা ভালো করে, এই একটা হেমোরয়েড, একটা হেমোরয়েড, একটা হেমোরয়েড, এর মাঝখানে কি আছে? যে খাঁজ আছে, খাঁজ, ক্লেফট, ঠিক না? দেখছেন নাকি? এই যে মাঝখানে ফাঁকা না, এগুলো হলো ক্লেফট। এই যে দেখেন, এই যে গ্রেড 3টা দেখেন, এই যে ক্লেফট না, হেমোরয়েডাল মাঝের মাঝখানে কি আছে? ক্লেফট আছে। এবার এই ছবিটা মাথায় নিয়ে চলেন, আমরা প্রোল্যাপসের ছবিটা দেখি, দেখেন দেখি এর কোথাও কোনো ক্লেফট আছে? তাহলে এটা পুরো একটা মিউকোজাল প্রোল্যাপস হয়ে রয়েছে। সো দিস ইজ দি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন দি হেমোরয়েড এন্ড দি প্রোল্যাপস। ইনকমপ্লিট, অবশ্যই ইনকমপ্লিট প্রোল্যাপস, কমপ্লিটে কিছু হবে না। তারপরে হচ্ছে অ্যানাল ওয়ার্ড, অনেক সময় এরকম অ্যানাল ওয়ার্ড, ফিঙ্গার ইনসাইনেশন টেস্টে বেটা ফিঙ্গার ইনসাইনেশন টেস্ট তো আমরা ইন্টারসাসেপশন আর রেক্টাল প্রোল্যাপসের মধ্যে ডিফারেন্সিয়েট করি।
তারপরে হচ্ছে অ্যানাল ওয়ার্ড, এরকম ধরনের কিছু অ্যানাল ওয়ার্ড আপনার থাকতে পারে। ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট ফ্রম দি কি বলে হেমোরয়েড। তারপরে হচ্ছে যে আপনার স্কিন ট্যাগ, এডিমাটাস স্কিন ট্যাগ, একটা স্কিন ট্যাগ ফিশারে থাকলে, ফিশারে একটা স্কিন বের হয়ে থাকে অ্যানাসের, যেখানে ফিশার থাকে তার পাশ দিয়ে একটা হাইপারট্রফিড স্কিন থাকে, ওইটা যদি কখনো এডিমাটাস হয়ে যায়, দ্যাট ক্যান অলসো লুকস লাইক অ্যান হেমোরয়েড। তাহলে এইরকম ভাবে ডায়াগনোসিস করার পরে তারপরে পেশেন্ট প্রিপারেশন নিয়ে আমরা এই পেশেন্টটাকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করলে দেখেন এই ট্রিটমেন্ট ভ্যারি ফ্রম সিম্পল কনজারভেটিভ ট্রিটমেন্ট অথবা রিঅ্যাসুরেন্স টু দি পেশেন্ট, মডিফিকেশন অফ দি লাইফস্টাইল টু অপারেশন, এতটুকু পর্যন্ত হইতে পারে। তাহলে আমরা ট্রিটমেন্ট ক্যাটাগরিকে ভাগ করি, সাধারণত দেখা যায় আমরা বলবো যে কিভাবে গ্রেড ওয়াইজ ভাগ করি। ডায়েটারি মডিফিকেশন যদি আমরা করি, লাইফস্টাইল মডিফিকেশন যদি আমরা করি, দেখা যায় যে আপনার 60 to 70% হেমোরয়েড এটা ভালো হয়ে যায় ডায়েটারি মডিফিকেশন করলে। অপারেটিভ অথবা সিম্পল মিনিমাল অপারেটিভ ট্রিটমেন্ট লাগে কি ফিউ পার্সেন্টেজ, অনলি 20% কেসে। কি সেই লাইফস্টাইল মডিফিকেশন? সেই লাইফস্টাইল মডিফিকেশন হইতেছে এইগুলো আপনি খাবেন, শাক সবজি খাবেন, বেশি করে ফাইবার কন্টেনিং ফুড খাইতে হবে। ফাইবার কন্টেনিং ফুড, যত বেশি ফাইবার কন্টেনিং ফুড খাবেন তত আপনার বাল্ক স্টুল হবে, তত বেশি স্ট্রেনিং কম লাগবে। খাবেন নাকি যেগুলো আপনারা এখন রেগুলার খান, ফুড পান্ডা খাবেন না, না এই যে এরকম বার্গার এই ধরনের খাবার খাওয়া যাবে না। আর একটা কাজ করা যাবে না, বাওয়েল হ্যাবিটকে অল্টারেশন করতে হবে। আমরা এই জন্য বলি ডু নট মেক ইওর টয়লেট এ লাইব্রেরি। এখন আর লাইব্রেরি বলি না, আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলে, মোবাইল হাতে নিয়ে বাথরুমে যাবেন না। মোবাইল হাতে নিয়ে যদি বাথরুমে যান, পেপার হাতে নিয়ে যদি বাথরুমে যান, আছে এরকম দেখবেন এরকম সব। ওয়েস্টার্ন কান্ট্রিতে তাদের বাওয়েল হ্যাবিট খুব ওরা কনস্টিপেশনের ডেফিনেশন আগে ছিল যদি পরপর 3 দিন আপনার স্টুল পাস না করে, এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে কনস্টিপেশনের ডেফিনেশন তারা 2 সপ্তাহ না 1 সপ্তাহ যেন করে ফেলছে, কারণ ওদের বাওয়েল হ্যাবিট এরকম, ওরা 15 দিনে একবার, 7 দিনে একবার বাথরুমে যায়। সো আমাদের এই বাওয়েল হ্যাবিটটাকে রেগুলার করতে হবে। কিরকম? যে টয়লেটে বেশি সময় থাকা যাবে না। যদি বেশি করে শাকসবজি খায়, প্রচুর পরিমাণে পানি খায়, তাহলে দেখবেন যে যায় খুব ইজিলি বাওয়েল মুভ হয়ে যায়। আদারওয়াইজ দেখবেন যে আধা ঘন্টা টয়লেটে বসে থাকে, আছে না আপনাদের হোস্টেলে, ওর পিছনে লাইন দিতে 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 জীবন শেষ, বের হয় না আর সহজে বাথরুম থেকে। সো দ্যাট ইজ দি things. If you can modify, you can have this disease cured in 80% of cases, or at least you can have this disease under your control for at least 80% of cases. So do not make your toilet a library, or don't go to toilet with mobile or paper or lecture sheet, which we were frequently used to do. যে পরীক্ষার আগে আর কোনো সময় নাই, লেকচার শিট নিয়ে বাথরুমে যাওয়া লাগে। So now there, after lifestyle modification, if it does not improve, then we have something to advise to the patient with some medication. Advice দিয়ে মেডিকেশন দেব আমরা। কি কি মেডিকেশন আমরা দেই? ফ্লেভোনয়েড ডেরিভেটিভস একটা আছে, মাইক্রোনাইজড পিউরিফাইড ফ্লেভোনয়েডস ফ্র্যাকশন, এটার সাথে ডায়াসমিন হেসপেরিডন মিলাই দেয়। আপনাদের এত মনে রাখার দরকার নাই, আপনারা মনে রাখলেই হবে। ফ্লেভোনয়েড ডেরিভেটিভস, ক্যালসিয়াম ডোবুসিলেট, ডোবুসিলেট বানানটা ভুল আছে এখানে, DEBU হবে, ক্যালসিয়াম ডোবুসিলেট, ডেবুসিলেট এটা। তারপরে হইতেছে আর কিছু লোকাল অ্যাপ্লিকেশন অফ আপনার কিছু ওয়েন্টমেন্ট, কিছু লোকাল অ্যাপ্লিকেশন করি আমরা। যদিও এই লোকাল এজেন্টগুলোর রোল খুবই কম ফর দি ট্রিটমেন্ট অফ হেমোরয়েডস, তারপরে আমরা দেই কিছু লোকাল কম্বিনেশন কিছু পাওয়া যায়, সেই মলমগুলো দিলে, সেই অয়েন্টমেন্টগুলো দিলে পেশেন্টের কিছু ব্যথা কমে, পেশেন্টের কিছু আপনার ইনফ্লামেশন কমে। আচ্ছা, আর কি? পেশেন্টকে কনস্টিপেশন যদি থাকে, যদি সে রেগুলার বাওয়েল মুভ না হয়, তাহলে তাকে ল্যাক্সেটিভ অনেকগুলো ফর্মে দেওয়া যায়, বাল্ব ফর্মিং ল্যাক্সেটিভ, স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ, আমরা নানান যে পেশেন্ট যেটা টলারেট করতে পারে আমরা পেশেন্টকে ল্যাক্সেটিভ দেই। আর তাহলে এরকম দিলে দেখা যায় গ্রেড 1 গ্রেড 2 পর্যন্ত হেমোরয়েড এরা কিন্তু এরকম কনজারভেটিভ, ইভেন ফ্লেভোনয়েডস দেখা গেছে গ্রেড 3 হেমোরয়েড। ইয়েস স্যার ল্যাক্সেটিভ স্যার কতদিন দেওয়া হয় সর্বোচ্চ?
ল্যাক্সেটিভ কোনো ইয়া নাই। পেশেন্ট যদি মনে করেন আপনি পেশেন্টকে ল্যাক্সেটিভ খাওয়াইলেন, ল্যাক্সেটিভ খাইয়ে পেশেন্ট এমন আরাম পাইছে, তারপরে তার যে বিরিয়ানি খাওয়ার অভ্যাস সেটা সে ছাড়ে নাই, তাহলে তো তার সারা জীবনই খাওয়া লাগবে, ল্যাক্সেটিভ অ্যাবিউজ হয়ে যাবে। পেশেন্টকে বলতে হবে যে আপনি আগে আপনার খাদ্য অভ্যাস চেঞ্জ করেন, প্রয়োজন মতো আপনি ল্যাক্সেটিভ খাবেন। তবে আপনি সাধারণত 1 to 2 month ইউ ক্যান প্রেসক্রাইব পেশেন্ট ল্যাক্সেটিভ। এরপরে পেশেন্টকে বলতে হবে যে এটার পরেও যদি আপনি না বদলান আপনার অভ্যাস, আপনি কিন্তু এটাতে অ্যাবিউজ হয়ে যাবে। ঠিক আছে? হ্যালো, জি স্যার। ওকে। তারপরে যদি এরপরে দেখেন আপনার, তারপরে যদি না কমে ওই সমস্ত পেশেন্টের, তখন আমরা কিছু মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর করি অথবা কিছু অফিস প্রসিডিওর, এগুলোকে বলা হয় অফিস প্রসিডিওর। এই জন্য অপারেশন না আর কি, কিন্তু আপনার আমরা অফিস বেস প্রসিডিওর করি আমরা, যে আমরা পেশেন্ট আসলে আবার চেম্বারে বসেই এই কাজগুলো করে দিয়ে পেশেন্টকে বিদায় করে দিতে পারি। একটার নাম হচ্ছে রাবার ব্যান্ড লাইগেশন, আর একটা হচ্ছে ইনজেকশন স্ক্লেরোথেরাপি। শুধু নামটা মনে রাখতে পারলেই চলবে। আরেকটা কি করি, ক্রায়োথেরাপি করা যায়। ক্রায়োথেরাপি মানে হচ্ছে আপনার টেম্পারেচার এটা একদম ফ্রিজ করে নিয়ে ডিস্ট্রাকশন করে দেওয়া যায়। আরেকটা কি আছে, ইনফ্রারেড কোয়াগুলেশন দিয়ে এটাকে বার্ন আউট করে দিতে পারি। এখন হচ্ছে আমাদের এগুলো হচ্ছে মিনিমালি বা অফিস প্রসিডিওর। আর কি কি প্রসিডিওর আমাদের আছে, মিনিমালি ইনভেসিভ। আর প্রসিডিওর গুলোর মধ্যে আছে স্টেপেলড হেমোরয়েডোপেক্সি, যেটা আবিষ্কার করছিলেন লঙ্গ সাহেব। এই লঙ্গ সাহেবের ছবি এখানে আছে, যে একটা যন্ত্র আছে, এটা দিয়ে আমরা কেটে নিয়ে আসতে পারি। আপনাদের শুধু নাম মনে রাখলেই হবে। আরেকটা আছে মিনিমাম ইনভেসিভ প্রসিডিওর, ডপলার গাইডেড হেমোরয়েডাল আর্টারি লাইগেশন বা ডিজি হাল, DGHAL। এটা আপনাদের মনে রাখতে হবে, মনে রাখতে পারলেই হবে, মনে রাখতে হবে এমন কোনো কথা নাই। আর হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট, দোজ হুই আর ভেরি কমফোর্ট টু ডু, আমরা ওগুলোও করি গ্রেড 1 গ্রেড 2 এর ক্ষেত্রে। আর আমরা যদি গ্রেড 3 এবং গ্রেড 4 হেমোরয়েড এন্ড গ্রেড 5 হেমোরয়েড, আমরা হেমোরয়েডেক্টমি করি। হেমোরয়েডেক্টমি দুই ধরনের আছে, ওপেন হেমোরয়েডেক্টমি এন্ড ক্লোজ হেমোরয়েডেক্টমি। একটা হচ্ছে মিলিগান মর্গান অপারেশন, আর একটা হচ্ছে ফার্গুসনস অপারেশন। আমরা এই দুইটা নামই শুনতে পছন্দ করি, ওপেনও পছন্দ করি না, ক্লোজও পছন্দ করি না। আমরা মিলিগান মর্গান এন্ড ফার্গুসনস। কি পার্থক্য, মিলিগান মর্গান অপারেশন করে দেখেন, আমার কার্সারটা লক্ষ্য করেন, এই এরিয়াটাকে বেয়ারই রেখে আসা হয়েছে। বেয়ার রেখে আসা হয়েছে মানে এই এরিয়াটা আপনার রই রয়েছে। আর ফার্গুসনসে কি করছে, এই এরিয়াটাকে সেলাই করে দিছে, কাইটে আবার সেলাই করে দিছে। এই জন্য একটা ওপেন একটা ক্লোজ, দিস ইজ দি অনলি ডিফারেন্স। নাও হোয়াট আর দি কমপ্লিকেশন দ্যাট ক্যান হ্যাপেন, এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। হেমোরয়েডাল সার্জারির পরে ইমিডিয়েট রিঅ্যাকশনারি হেমোরয়েড হইতে পারে, রিঅ্যাকশনারি ব্লিডিং। আপনারা খুব ভালো করে জানেন হেমোরয়েডাল সার্জারি বা হেমোরয়েডেক্টমি ইজ ওয়ান অফ দি রিজন ফর রিঅ্যাকশনারি ব্লিডিং এন্ড সেকেন্ডারি ব্লিডিং হইতে পারে। তাহলে সরি, এটা সেকেন্ডারি হবে না, ইমিডিয়েটের পরে এটা আর্লি হবে, এটা একটু কারেকশন আছে, এটা সেকেন্ডারি হবে না, ইমিডিয়েটের পরে এটা আর্লি হবে, আর্লি। হ্যাঁ, তাহলে আর্লি হইতে পারে সেকেন্ডারি হেমোরয়েড ইনফেকশন, সেকেন্ডারি হেমোরয়েড বা সেকেন্ডারি ব্লিডিং ইনফেকশন, অথবা ইনফেকশন হলে উন্ড হিলিংটা ডিলেড হইতে পারে। আর লেট কমপ্লিকেশন হইতে পারে, স্টেনোসিস হইতে পারে, রিকারেন্স হইতে পারে, অথবা আমরা যদি বেশি কেটে ফেলি তাহলে ইনকন্টিনেন্স হয়ে যেতে পারে, অথবা যদি না বুঝে কেটে ফেলি তাহলে ইনকন্টিনেন্স হয়ে যেতে পারে। দিস ইজ অল অ্যাবাউট হেমোরয়েড। এতটুকুই আপনাদের জানলে আপাতত চলবে। নাও very quickly we'll move on to another topics which is fistula. হ্যাঁ বলেন। এটা ডিপেন্ড করে আর্লি মর্নিং এ কি হয়। আর্লি মর্নিং এ বেসিক্যালি আমরা এখানে একটা স্যার বোঝা যাচ্ছে না স্যার। যেটা আপনি আর্লি মর্নিং এ শুরু, স্যার কথা কেটে কেটে আসছে স্যার। দেখবেন রাত্রেবেলা বাউল মুভ,
আর্লি মর্নিং বায়োল হ্যাবিট ইজ দি আর্লি মর্নিং বা ইভাকুয়েশন। হ্যালো, এখন শোনা যায়? এখনো সেরকম? হ্যালো, প্রবলেম ফ্রম মাই সাইড, ইজ ইট ক্লিয়ার নাও? ওকে ফাইন। তাহলে আর্লি মর্নিং বায়োল হ্যাবিট ইজ দি বেস্ট হ্যাবিট টু হ্যাভ, কারণ মর্নিং এই আপনার যে একটা কমপ্লেক্স থাকে, কি কমপ্লেক্স? প্রোপাগেটিভ কমপ্লেক্স, যেটা সকালে ওঠার পরেই হয়। বুঝতে পারছেন নাকি? আর এটা একটা কন্ডিশনাল রিফ্লেক্স, আপনি যখন অভ্যাস করে নেবেন তখনই কিন্তু এটার অভ্যাস তৈরি হবে। এটা একটা কন্ডিশনাল রিফ্লেক্স বায়োল হ্যাবিট মুভমেন্ট। বুঝতে পারছেন নাকি? Okay, now come to the another topic is fistula. Fistula and abscess almost same thing, but একটা হচ্ছে, বলেন। স্যার মিলিগন মর্গান বা ওপেন যে টাইপ, ওইটাতে স্যার ওপেন রেখে আসলে এটা তো এনাসের মানে অ্যারাউন্ডে, তো ওইখানে কি ইজিলি ইনফেক্টেড হয়ে যেতে পারে না স্যার? হয় না, আমরা ওইভাবে বলে দেবেন, আমরা হিপ বাথ নিতে বলি, আমরা ড্রেসিং করতে বলি, একটু অ্যান্টিবায়োটিক কভারেজে রাখি, ইনফেকশন হয় না। স্যার বলেন। স্যার আফটার অপারেশন রিকারেন্স কেমন? রিকারেন্স রেট ইন অ্যান্ড অ্যারাউন্ড 10 to 15% ওপেন সার্জারিতে। কারণ হচ্ছে যে আপনার মনে করেন আপনি ইন্টারনাল হেমোরয়েড কেটে দিয়ে আসছেন, এক্সটার্নাল হেমোরয়েড হতে পারে। আপনি যখন দেখছেন যে তার 3 and 7 দুইটা পজিশনে হেমোরয়েড ছিল, আপনি ওই দুইটা কেটে দেখছেন, 11 o'clock পজিশনে আবার হেমোরয়েড হতে পারে। আপনি ইনকমপ্লিট এক্সিশন অফ দি হেমোরয়েডাল মাস করছেন, আপনার আবার রিকারেন্স হতে পারে। স্যার তখন কি তাহলে আবার সার্জারি করতে হবে? সার্জারি করা যায় ইউজুয়ালি রিকারেন্স ক্ষেত্রে। রিপারেন্ট সার্জারি না করে ইনজেকশন স্ক্লেরোথেরাপি অথবা ওই যে আপনার ইনফ্রারেড কোয়াগুলেশন আর এখন এই যে লেজার আসছে এগুলো করা যায়, বাট এক্সিশনও করা যায়, নো প্রবলেম। এনিথিং মোর? থ্যাংক ইউ স্যার। ওকে, নাও ফিস্টুলা এন্ড অ্যাবসেস। আমরা পেরিয়ানাল অ্যাবসেস এবং ফিস্টুলা প্রায় একই জিনিস। কিরকম একই জিনিস? আমরা একটা ভিডিও আপনাদেরকে ছোট্ট দেখাবো, তাহলে বুঝতে। ফিস্টুলা হওয়ার আগে একটা অ্যাবসেস হয় প্রাইমারি ফিস্টুলার ক্ষেত্রে, কিন্তু যে সমস্ত ফিস্টুলা অন্যান্য কারণে হয়, আমরা দেখাবো প্রাইমারি আর সেকেন্ডারি ফিস্টুলা, সেগুলোর ক্ষেত্রে আবার এটা কথাটা সত্য না। তাহলে the abscess is an acute manifestation of a fistula. কিরকম? আমরা দেখেন, আমরা আপনাদেরকে সেদিন পেরিয়ানাল অ্যাবসেস কিছু দেখাইছিলাম, পেরিয়ানাল স্পেস দেখাইছিলাম, স্পেস। এই স্পেস গুলোতে এরকম অ্যাবসেস হয়। সেই অ্যাবসেস গুলো এরকম হইতে পারে। পেরিয়ানাল অ্যাবসেস যদি অ্যানাল ক্যানালের 2 সেন্টিমিটারের মধ্যে হয়, ইস্টিও রেক্টাল অ্যাবসেস হইতে পারে, ইন্টারস্ফিংটারিক অ্যাবসেস হইতে পারে, আর একটা অ্যাবসেস হইতে পারে। তো এরকম ধরনের স্পেস গুলোতে যদি পাঁচ কালেকশন হয় তখন অ্যাবসেস হইতে পারে। এটা কি জিনিস? এটা একটা একটু ভিতরের দিকে থাকে। কাকে কাকে কমিউনিকেট করে? অ্যানাস অথবা রেকটামের সাথে পেরিয়ানাল স্কিনকে কমিউনিকেট করে। ভেরি সোজা, খুবই সোজা। একটা ফিস্টুলা মানে কি? ফিস্টুলা মানে যে abnormal communication between two epithelial surface lined by granulation tissue. তাহলে এইখানে কি কমিউনিকেশন করবে? দুইটা এপিথেলিয়াল সারফেসকে, অ্যানোরেক্টাল আর হলো পেরিয়ানাল স্কিন, এই দুইটা এপিথেলিয়াল সারফেসের সাথে কমিউনিকেট করে। কারণটা কি ফিস্টুলার? কারণ নন স্পেস বলা হয় ক্রিপ্টোগ্ল্যান্ডুলার। আমরা বলছিলাম আপনাদেরকে অ্যানাল কলমের ওখানে যে গ্ল্যান্ডগুলো ওপেন করে অ্যানাল সাইনাসে, সেগুলো ইনফেক্টেড হয়ে এই অ্যাবসেস করে, সেখান থেকে ফিস্টুলা হয়। আর নন স্পেসিফিক কি? স্পেসিফিক হলে স্পেসিফিক ডিজিজের কারণে হয়। কনস ডিজিজে হয়, আলসারেটিভ কোলাইটিসে হয়, টিবিতে হয়, অ্যাক্টিনোমাইকোসিসে হয়, কার্সিনোমাতে হয়। রেডিয়েশন দিলেন আপনি কোনো কারণে অ্যানাসের রিজনে, ওইখানে একটা ফিস্টুলা তৈরি হয়ে যেতে পারে। দিস ইজ এ লং লিস্ট অফ স্পেসিফিক কজেস অফ ফিস্টুলা ইন অ্যান। So if you see this, you will see how it forms. Look, this is an abscess. This is a cryptoglandular abscess. এখানে গ্ল্যান্ডের ওপেন করে। এখানে গ্ল্যান্ড ওপেন করলে এই গ্ল্যান্ডের মুখ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় অথবা কোনো কারণে ইনফেক্টেড হয়, তাহলে এরকম একটা অ্যাবসেস হয়। অ্যাবসেস হয়ে সে নানান দিকে যাইতে চেষ্টা করে, ওখানেই থাকে না। এখানে থাকলে সাবমিউকোসা, এই তো যন্ত্রণা শুরু হলো। হ্যাঁ দেখেন, আরে সরি,
দেখেন এই অ্যাবসেসটা যদি এইখানে থাকে তাহলে এই জায়গায় থাকলে সাবমিউকোজাল অ্যাবসেস, এই জায়গাটা পর্যন্ত এক্সটেনশন হইলে তখন এগুলো ইন্টারস্ফিংটারিক অ্যাবসেস। যখন সেই দেখেন আরো যাইতেছে এই পর্যন্ত যদি যায় সে, এখানে যদি এই অ্যাবসেসটা চলে আসে তাহলে ইস্চিওরেক্টাল অ্যাবসেস। তারপরে দেখেন এরপরে যে যদি অ্যাবসেসটা এইখানে তৈরি হয় তাহলে এটা পেরিয়ানাল অ্যাবসেস। এরপরে কি হইলো কাহিনী, এরপরে কাহিনী দেখেন কি হলো, অ্যাবসেসটা ফেটে গেল কিংবা আপনি অ্যাবসেসটাকে অপারেশন করে দিলেন। এই অ্যাবসেসটা যখন ফেটে গেল বা অপারেশন করে দিলেন তখন কি হয়ে গেল, এটা একটা এখন এই যে ট্র্যাক্ট হয়ে গেল। এই ট্র্যাক্টটা হয়ে গেল কি, তাহলে এটা ইট বিকামস এ, দেখেন এই যে কত সুন্দর একটা, এই দেখেন এই একটা ফিস্টুলা হয়ে গেল। তাহলে এই অ্যানাল রিজনের সাথে ইন্টারনাল ওপেনিং, এই একটা এক্সটার্নাল ওপেনিং, এই একটা ট্র্যাক্ট হয়ে গেল। ভেরি সিম্পলি দিস ইজ ফিস্টুলা। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ওকে। ফিস্টুলাকে আমরা নানাভাবে ক্লাসিফাই করতে পারি। এই ফিস্টুলা কি এবং এর ক্লাসিফিকেশন আপনাদের রিটেনে আসে। একটা হচ্ছে পার্টস ক্লাসিফিকেশন, আর একটা হইতেছে আপনার অ্যাকর্ডিং টু দি এগেইন যদি ইন্টারনাল ওপেনিং ডেন্টেড লাইনের উপরে আসে না নিচে আসে সেটার উপরে ডিপেন্ড করে একটা করি লো এন্ড হাই ভ্যারাইটি, আর একটা হইতেছে সিম্পল এন্ড কমপ্লেক্স। সিম্পল ফিস্টুলা হচ্ছে প্রাইমারি ফিস্টুলা একটা সিঙ্গেল ট্র্যাক যদি থাকে, আর কমপ্লেক্স ফিস্টুলার একটা লিস্ট আছে পরের স্লাইডেই দেখতে পাবেন। তাহলে পার্টস ক্লাসিফিকেশনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। পার্টস ক্লাসিফিকেশনে কি বলছে, একদম সুপারফিশিয়াল একটা ফিস্টুলা, কোনো দিক দিয়ে যায় নাই, খালি ওই যে সাবমিউকোজ অ্যাবসেস থেকে একটা সুপারফিশিয়াল ফিস্টুলা হয়ে গেছে। আরেকটা ফিস্টুলা কি, ইন্টারস্ফিংটারিক ফিস্টুলা। এই দেখেন এই যে এখান দিয়ে বের হয়ে দুইটা স্ফিংটারের মাঝখান দিয়ে বেরিয়েছে, এটার নাম ইন্টারস্ফিংটারিক ফিস্টুলা। আরেকটা ফিস্টুলা ইন্টারনালি এখান থেকে শুরু হয়ে দুইটা স্ফিংটারকে ট্রাভার্স করে পেরিয়ানাল স্কিন দিয়ে বেরিয়েছে, এটার নাম ট্রান্সস্ফিংটারিক ফিস্টুলা। আরেকটা ফিস্টুলা কি করছে, দেখেন এদিক দিয়ে বের হয়ে আপনার স্ফিংটারকে ধরেই নাই, এক্সটার্নাল স্ফিংটারকে ধরেই নাই, স্ফিংটারের বাইরে দিয়ে বেরিয়েছে, এটার নাম এক্সট্রা স্ফিংটারিক ফিস্টুলা। আরেকটা ফিস্টুলা দেখেন এর কিন্তু ওপেনিং একেবারে উপরে, তার মানে এই যে হলো লেভাটার মাসেল, সে একেবারে উপরে রেকটাম থেকে তার ইন্টারনাল ওপেনিং, সেখান থেকে সে সুপ্রা লেভেটার হয়েছে, এটার নাম সুপ্রা লেভেটার ফিস্টুলা। এই দিস ইজ এ ভেরি লং লিস্ট অফ দি কমপ্লেক্স ফিস্টুলা ইন অ্যানো। যদি 30% এর বেশি স্ফিংটারকে ইনভলভ করে, যদি সুপ্রা স্ফিংটারিক ফিস্টুলা হয়, মহিলাদের যদি এন্টিরিয়র ফিস্টুলা হয়, ফিস্টুলা উইথ মাল্টিপল ট্র্যাক যদি হয়, রিকারেন্ট ফিস্টুলা যদি হয়, ফিস্টুলার সাথে নানান ধরনের ডিজিজের যদি সম্পর্ক থাকে, দিস ইজ কমপ্লেক্স ফিস্টুলা। আমাদের কি পেশেন্ট কি প্রেজেন্টিং ফিচার নিয়ে আসে, পেরিয়ানাল ডিসচার্জ এন্ড পেরিয়ানাল পেইন, দিস ইজ দি মোস্ট কমন প্রেজেন্টিং সিমটমস। আরেকটা নিচে দেখেন পেরিয়ানাল ডিসচার্জ, আদার বাকিগুলো হইতেছে আপনার যদি পেশেন্টের দেখা যায় যে ব্লিডিং নিয়ে আসতে পারে, পেশেন্ট দেখা যায় যে যদি পেশেন্টের আইবিডির সাথে থাকে তাহলে ডায়রিয়া অথবা কনস্টিপেশন নিয়ে আসতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে পাস্ট মেডিকেল হিস্ট্রি নিতে হবে খুব কেয়ারফুলি, কারণ তাহলে আমরা সেকেন্ডারি কজ অফ দি ফিস্টুলাকে আইডেন্টিফাই করতে পারবো। কেন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যদি সেকেন্ডারি কজ আইডেন্টিফাই না করে আমি প্রাইমারি ফিস্টুলাকে চিকিৎসা করে দেই, দ্যাট ফিস্টুলা উইল নট হিল। তাহলে দিস আর দি হিস্ট্রি দ্যাট you need to take, whether the patient is taking any steroid or not, whether the patient is suffering from any chronic disease or not, whether the patient is suffering from inflammatory bowel disease, etc. What are the things you need to evaluate? You need to evaluate 5 things: location of the internal opening, location of the external opening, primary tract কোনটা, secondary কোনো tract আছে কিনা, আর হইতেছে কোনো underlying disease আছে কিনা। Goodsall's law is a more or less good guide to identify the internal opening. Goodsall's law, Goodsall সাহেব কি বলছে, যদি একটা পেশেন্টকে লিথোটমি পজিশনে শোয়ায় একটা ট্রান্সভার্স লাইন টানেন, যদি এক্সটার্নাল ওপেনিংটা এই ট্রান্সভার্স লাইনের এন্টেরিয়রলি থাকে তাহলে ফিস্টুলার ট্র্যাকটা স্ট্রেইট হয়, স্ট্রেইট। আর যদি এই ফিস্টুলা যদি এই এক্সটার্নাল ওপেনিংটা এই লাইনের পিছনে থাকে তাহলে এই ফিস্টুলার ট্র্যাকটা এরকম কার্ভ হয়ে মিড লাইন ওপেন করে, এটা বলছে গুডসল সাহেব। গুডসল সাহেবের একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা হচ্ছে কি, যদি এই এন্টেরিয়রলি এক্সটার্নাল ওপেনিংটা অ্যানাল ভার্স থেকে 3 সেন্টিমিটারের দূরে থাকে তখন আমার কাটসারটা ফলো করেন, এই ফিস্টুলাটা এরকম কার্ভ হয়ে পোস্টেরিয়র মিড লাইন ওপেন করে। দিস ইজ এ ভেরি গুড, it will give a good idea about the fistula's internal and external opening. আমরা এক্সামিন করি এরকম ধরনের কমপ্লেইন নিয়ে আসলে
এক্সামিন করি কি আমরা ইন্সপেকশন করি, ইন্সপেকশন করে এক্সটার্নাল ওপেনিংটা দেখি কিরকম, এরকম ক্লক ফেস করে দেখি যে এক্সটার্নাল ওপেনিংটা কোন ক্লকে আছে, এরকম বলি এক্সটার্নাল ওপেনিং এট 3 o'clock পজিশন, এক্সটার্নাল ওপেনিং এট 9 o'clock পজিশন, বাট অল দি টাইম 95% ক্ষেত্রে ইন্টারনাল ওপেনিং থাকে মিড লাইনে। আমরা এরকম এনাস অ্যাপার্ট করে ইন্সপেকশন এটা দেখি, ডিআরই করে আমরা দেখতে পারি যে এখানে কোনো ইনডোরেশন আছে কিনা, অথবা কোনো বাটন হোলিং বোঝা যায় ইন দি অ্যানাল মিউকোজা ইন্টারনাল ওপেনিং এর। আমরা ইনভেস্টিগেশন করি কি কি, আমরা ফিস্টুলোগ্রাম করতে পারি, এই যে ফিস্টুলার ওপেনিং এর মধ্যে দিয়ে একটা ডাই দিয়ে একটা এক্সরে নিলে, অলদো ইট ইজ নট ভেরি মাচ ইনফরমেটিভ এন্ড ক্যানট ডিফাইন দি ফিস্টুলা কমপ্লিটলি, তারপরে আমরা এটা করি। এই যে হইতেছে আপনার, এই যে দেখেন এখান দিয়ে ডাই দিছে, এতে দেখা যায়। এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড করতে পারি, তাহলে ফিস্টুলার ট্র্যাকটা ডিফাইন করা যায়। সবচেয়ে ভালো ডিফাইন করা যায় এমআর ফিস্টুলোগ্রামে। অকেশনালি আমাদেরকে যদি পেশেন্টের আইবিডি বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ অথবা সেকেন্ডারি কোনো ডিজিজ সাসপেক্ট করি, তাহলে পেশেন্টকে আমরা কোলোনোস্কোপি করতে পারি। এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া ইইউএ করে বলে 80% ফিস্টুলার ডায়াগনোসিস করা যায়। ট্রিটমেন্ট কি আছে কিছু, নন অপারেটিভ ট্রিটমেন্ট মানে কি, মানে হচ্ছে কোনো হ্যালো হ্যালো জি স্যার, শোনা যায়। হ্যালো শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, নন অপারেটিভ ট্রিটমেন্ট আছে, আমরা একটা ফিব্রিন গ্লু ট্র্যাক্টের মধ্যে ঢুকাই দিয়ে আসি, ট্র্যাকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর হলো অপারেটিভ ট্রিটমেন্ট, যদি সিম্পল লে ওপেন করে দেয়, ভাই ফিস্টুলার প্রোব একটা ঢুকায় এরকম খুলে দিলাম, ওপেন করে দিলাম, এটা ফিস্টুলোটমি। এরকম করে ফিস্টুলাকে কেটে নিয়ে আসলাম, ফিস্টুলেকটমি। এরকম করে ফিস্টুলাকে একটা সুতা বেঁধে দিয়ে আসলাম, সিটোন। আবার এরকম করে অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ করে দিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যানোরেক্টাল অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ। These are the few newer procedure that has been followed in the fistula surgery. This is the advancement in the fistula surgery. Ligation করে দেয় ট্র্যাক্টে, লিফট অপারেশন, ফিলিং করে দেয় ট্র্যাক্টটাকে পুরা করে দেয় গ্লু অথবা প্লাগ দিয়ে, আর ট্র্যাক্টটাকে অবলিটারেশন করে দেয় লেজার সার্জারি। ফাইল্যাক, ফিস্টুলা লেজার অ্যাবলেশন, আর একটা হইতেছে ভ্যাফট, ভিডিও অ্যাসিস্টেড ফিস্টুলা ট্রিটমেন্ট। এই অ্যাডভান্স এই জিনিসগুলো করি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো মনে রাখতে হবে। অ্যানাল হাইড্রাডেনাইটিস যদি হয়, রিজেম্বল লাইক এ ফিস্টুলা, যদি এরকম আপনার ম্যালিগন্যান্সি সেরকম থাকে, বা ফিস্টুলা ট্র্যাক্টের মধ্যে ম্যালিগন্যান্সি হইতে পারে। তারপর হইতেছে আপনার লিম্ফোগ্রানুলার ভেনারাম, অ্যানাসের এখানে একটা পার্ট হিসেবে এলএমভি বা লিম্ফোগ্রানুলার ভেনারাম এরকম, বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এরকম আপনার ফিস্টুলার মতো মনে হইতে পারে। তারপরে এখানে হইতেছে অ্যানাল ম্যালিগন্যান্সি, এখানেও আপনার ফিস্টুলেশন থাকতে পারে। তারপরে হইতেছে অ্যাক্টিনোমাইকোসিস, এরকম মাল্টিপল এক্সটার্নাল ওপেনিং থাকতে পারে ইন দি অ্যানাসে, এটাও ফিস্টুলা, সাথে ডিফারেন্সিয়েট করতে হবে। আর যদি রেকটাল ডুপ্লিকেশন থাকে, দিস আর অল দি differential diagnosis. This is all about the fistula, and these are the things you need to know. We have almost reached at the end of our class. If you have any question, in 1 minute we can answer, or it will left for the next class. Yes, sir. Hello, Sir, প্রেগন্যান্সির ক্ষেত্রে স্যার do you have হেমোরয়েড, any question? Pregnancy ক্ষেত্রে, স্যার প্রিডিসপোজিং ফ্যাক্টর প্রেগন্যান্সি ছিল স্যার, এটা বুঝি নাই। আচ্ছা, প্রেগন্যান্সির ক্ষেত্রে হেমোরয়েড হয় হচ্ছে যদি ইউটেরাসের চাপের কারণে ভেনাস রিটার্ন কম হয়। এখন যদি দেখা যায় যে আপনার এই যে হেমোরয়েডাল প্লেক্সাসটা ড্রেইন করবে, সে আগে যতটুকু চাপ দিয়ে ড্রেইন করতে পারে, তখন তার উপরে আপনার আউটফ্লো ট্র্যাক্টে প্রেসার আছে, তাহলে কি ভেনাস প্লেক্সাসটা ডিস্টেনশন হবে না? হ্যালো, জি স্যার। আচ্ছা, গেল এক। তারপরে ইউটেরাসটা ওখানে রেকটামের উপরে চাপ দিয়ে আছে, আগের চাইতে ইজিলি আপনি বাউল মুভ করবে না, করবে না? কনস্টিপেশন হবে না, কিছু স্ট্রেনিং করা লাগবে না? জি স্যার। রেকটামের উপরে চাপ দিয়ে বসে আছে, রেকটাল ভেনাস ড্রেনটা ইম্পেয়ারমেন্ট হবে না? জি স্যার। ওকে, দ্যাট ইজ দি রিজন ওয়াই হেমোরয়েড অকার। আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাগ্রাভেট, আমরা দুইটার ক্ষেত্রেই বলি। দেখা যায় প্রথম প্রেগন্যান্সিতে হেমোরয়েড হয়ে গেছে, এরপরের প্রেগন্যান্সি গুলোতে এটা আবার অ্যাগ্রাভেট হয়েছে, এরকম আর কি। হ্যাঁ,
জি স্যার। স্যার ওই হিমোরয়েডে স্যার ম্যালিগন্যান্সির চান্স কেমন স্যার? হেমোরয়েডে ম্যালিগনেন্সির চান্স খুবই রেয়ার, বাট মানে ম্যালিগনেন্সির কারণে হেমোরয়েড হয়, এটা মনে রাখতে হবে। ওই যে সেকেন্ডারি পজিশন হেমোরয়েড হয়, রেকটাম ওইখানে মিউকোজা গুলোতে আপনার চাপ থাকার কারণে প্রোল্যাপস হয়ে যায়। জি স্যার। এনিথিং এলস? সুচার ম্যাটেরিয়াল বা সুতা ওইটা স্যার কতদিন মানে রাখা হয়? এটা যতদিন পর্যন্ত এটা হিল না হয়। সিটন আমরা দুইটা কারণে দেই, একটা হচ্ছে কাটিং সিটন, যে আপনার সিটনটা দিয়ে ফিস্টুলাটা কেটে আসবে, আর এটা হচ্ছে ড্রেনিং সিটন। একটা এক এক সময় পর্যন্ত রাখা হয়। কাটিং সিটনটা হইতেছে যতক্ষণ দিন কেটে না আসে, 6 থেকে 8 সপ্তাহ। ড্রেনিং সিটন যতক্ষণ পর্যন্ত ড্রাই না হয়, এটাও 6 থেকে 8 সপ্তাহ। কিছু লোকের এখন ঘুম ভাঙছে, আমরা এতক্ষণ 150 ছিলাম, 100 আস্তে আস্তে 160 হইতেছি। অথবা কিছু লোক সার্জারি ডাজ নট ওয়ান্টস টু হিয়ার, ঠিক না? নাকি মাঝখানে জয়েন করে এরা চলে যায় বোধহয়, না? বলেন আর কিছু, নাহলে আমরা নেক্সট ক্লাসের সময় নেব না। নেক্সট ক্লাসে স্যার কি আসছেন? আপনাদের পরে কি ক্লাস? স্যার অটোলারিঙ্গোলজি ইএনটি স্যার। একই লিঙ্কেই তো বোধহয়, না? ইয়েস স্যার। স্যার কি আসছেন? স্যার যদি না আসেন তাহলে আমরা উই ক্যান টেক few question if you have any. স্যার অন্য একটা কোয়েশ্চন, মানে স্যার পোস্ট অপারেটিভলি মানে কোনো পেশেন্টের ওই মানে গ্লুকোজ লেভেল কি বেড়ে যেতে পারে কিনা, ওটা কি বেড়ে গেলে স্যার ট্রানজিয়েন্ট নাকি মানে পার্মানেন্ট হয়? Post operatively glucose level? মানে হচ্ছে স্যার ডায়াবেটিস লেভেল ও, পর্যন্ত চলে যেতে হ্যাঁ, পারে না কিনা? ঠিক আছে। পোস্ট অপারেটিভ গ্লাইসেমিক কন্ট্রোল ইজ এ ডিফারেন্ট ইস্যু, ইজ এ ডিফারেন্ট বল গেম। যে আপনার একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্টের আপনি অপারেশন করলেন, তার যদি আপনি ইয়েস ডায়াবেটিস ইজ এ আপনার এনি স্ট্রেস or any surgery or any stress is a reason to elevate the or to raise the blood glucose. এখন আপনি একটা সার্জারি করছেন, সার্জারি করার পরে সার্জারির স্ট্রেসের কারণে ব্লাড সুগার কিছুটা বাড়তে পারে, বাট সার্জারি পার সে ক্যানট কজেস ডায়াবেটিস। সার্জারির কারণে, স্ট্রেসের কারণে পেশেন্টের ব্লাড সুগার বাড়তে পারে, তখন আমরা ডিফারেন্ট ওয়েতে কন্ট্রোল করি। মাইনর সার্জারির ক্ষেত্রে ব্লাড সুগার কন্ট্রোল করি একভাবে, ইন্টারমিডিয়েট সার্জারির ক্ষেত্রে ব্লাড সুগার কন্ট্রোল করি একভাবে, মেজর সার্জারির ক্ষেত্রে ব্লাড সুগার কন্ট্রোল করি একভাবে। মাইনর সার্জারির ক্ষেত্রে আমরা পেশেন্ট যে ওরাল ডায়াবেটিস ড্রাগ খাই সেগুলো দিলেই হবে। ইন্টারমিডিয়েট সার্জারির ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস পেশেন্টের ব্লাড সুগার মনিটর করে করি। আর মেজর সার্জারির ক্ষেত্রে আমরা সব সময় ওই আপনার স্যালাইনের মধ্যে ইনসুলিন দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি। সার্জারি স্ট্রেসটা চলে গেলে স্যার তখন কি আবার ওটা রিজলভ হয়ে যাবে স্যার, নরমাল হয়ে যাবে? যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। প্রেগন্যান্সি ছাড়া দুইটা জায়গায় এরকম টার্ম আছে আপনার, একটা হচ্ছে গ্যাস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যে প্রেগন্যান্সি ইনডিউস ডায়াবেটিস, প্রেগন্যান্সি হয়েছে তার ডায়াবেটিস শুরু হয়ে গেছে, এগুলো আবার কমে যায় প্রেগন্যান্সি শেষ হয়ে গেলে, আবার কারোটা কন্টিনিউ করে। আপনি যে কথাটা জানতে চাইছেন যে একটা পেশেন্টের আগে ডায়াবেটিস ছিল না, এখন অপারেশন করাইতে এসে পরীক্ষা করাইতে দেখা গেল যে আপনার তার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস আনকন্ট্রোল। আপনি অপারেশন করে চিকিৎসা দিয়ে দিয়েছেন, পরে দেখা গেল যে তার ডায়াবেটিস কমে গেছে বা কন্ট্রোলের মধ্যে হয়ে গেছে, অপারেশনের সময় ওষুধ লাগছে, পরবর্তীতে ডায়েটারি মডিফিকেশনে তার ভালো হয়ে গেছে। বাট ইফ ইট ডেভেলপস ওয়ান্স, এটা কন্ট্রোল করা যায়, বাট ইট ডাজ নট, একমাত্র ওইরকম কিছু ইনডিউসড ডায়াবেটিস ছাড়া ইট ডাজ নট রিজলভ এট অল। দেখা গেছে অপারেশনের পরে তার ওষুধ লাগতেছে, অপারেশনের আগে কিংবা অপারেশনের সময় ওষুধ লাগছে যে কোনো ফর্মে, অপারেশনের পরে সে আর তার ওষুধ লাগছে না, ডায়েটারি মডিফিকেশন ভালো হয়ে গেছে। বোঝা গেছে?
তাহলে আমরা শেষ করি, আমরা পরের ক্লাসের বেশ কয়েকটা সময় নিয়ে স্যার নিলাম। একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই হেমোরয়েডেক্টমির পরে যদি স্যার ফিকাল ইনকন্টিনেন্স ডেভেলপ করে কোনো পেশেন্টের, তাহলে কি স্যার তার আবার হেমোরয়েডেক্টমি করতে হবে না কোনো মেডিকেশন? No, no, no. The things has to be treated as its merits. যদি ইনকন্টিনেন্স যতটুকু হয়েছে, ইনকন্টিনেন্সের অনেক ধরনের চিকিৎসা আছে, ইনকন্টিনেন্সের গ্রেড অনুযায়ী চিকিৎসা করতে হবে। এখানে হেমোরয়েডেক্টমির আর ফার্দার কোনো রোল নাই। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম। সরি আমি আপনার কয়টা মিনিট নিয়ে নিলাম, আপনি আসছিলেন না দেখে আমরা ছিলাম। And we will leave now. And if it is the last class before Eid, Eid Mubarak to every of you. Have a safe Eid at home. Marketing করার দরকার নাই বোধহয় না? Please be at home.